জীবনের নানা রকমের ঐতিহ্য রয়েছে, আর ঐতিহ্যের সাথে রয়েছে বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আরও অনেক কিছু, গান বাজনা কি নয়। কিন্তু বাঙালি সৃজন সংস্কৃতির সাথে বাংলা চলচ্চিত্রের একটা ওতপ্রোত ভাবনা আছে, একটা ওতপ্রোত সংযোগ রয়েছে। আপনারা তো ভাবতে পারেন যে এই বাংলা চলচ্চিত্রের ওতপ্রোত সম্পর্ক নিয়ে হঠাৎ করে কেন কথা শুরু হলো। আসলে কিছু কিছু বিষয় এই আচম্বিতে মানুষের ভাবনাকে হয়তো একটু উস্কে দেওয়া, না আজকে আমরা উস্কে দেব। ভাবুন, স্বাধীনতার পর বাংলা চলচ্চিত্র, সেই রূপলী পর্দা, রঙিন ছবি আসেনি। সেই রূপলী পর্দার রূপলী নায়ক নায়িকা, তারা পরবর্তী পর্যায়ে, তারপর সেই রূপলী পর্দা আস্তে আস্তে সোনালি হলো, রঙিন চলচ্চিত্র এলো। আর সেই যে হলে সেই সমস্ত মানুষজন এসছেন, সেই সমস্ত চলচ্চিত্র মুক্তি পেয়েছে, সেই সমস্ত ভাবনা, সেই সমস্ত সংস্কৃতি, যার প্রত্যেকটা পরতে পরতে জড়িয়ে আছে বাঙালি সৃজনশীলতা। বুঝতে পেরেছি আপনারা যেটা ভাবছেন ঠিক তাই। বসুশ্রী সিনেমা হল ৭৫ বছরের বাঙালি ঐতিহ্য। শুধু বাঙালি ঐতিহ্য বললে বোধহয় একটু কম বলা হলো। বাঙালি গর্ব, বাঙালির চেতনা, বাঙালির শৈল্পিক বোধ আজও তারা সেই সাবেকি আনার বাঙালি আনা বজায় রেখেছে। আজকেই আপনার সাথে আছেন সেই বসুশ্রী সিনেমার এই প্রজন্মে, যিনি দেখাশোনা করছেন, যার ভাবনা, যার সংস্কৃতি, তিনি নিজেও ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৃজনশীল মানুষ, দেশে এবং বিদেশে, সৌরভ বসু। সৌরভ অত্যন্ত ভালো মানুষ, এবং শুধু ভালো মানুষ বললে অন্যরকমভাবে বলা হয়, সৌরভ আমাদের খুব ভালো বন্ধুও বটে। সৌরভ খুব পাগল মানুষ, সৃজনশীল মানুষ, সৃজনশীলতা নিয়ে রয়েছে। এবং এখনো পর্যন্ত আপনারা যখন চতুর্দিকে দেখছেন ট্র্যাডিশনাল সিনেমা হল ভেঙে বড় বড় মাল্টিস্টোরিক বিল্ডিং হচ্ছে, ঠিক তার পাশে দাঁড়িয়ে বসুশ্রী সিনেমা হল কিন্তু এখনো সাবেকি আনার বাঙালি আনার হচ্ছে। নমস্কার সৌরভ। নমস্কার। আসলে তোমার সম্পর্কে ব্যাপারটা বলতে গিয়ে না আমার একটা খুব সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে, এক তো হচ্ছে একটা দীর্ঘ ঐতিহ্য, সেই ঐতিহ্যের সাথেই তোমার জীবন শুরু, জীবনের প্রত্যেকটা ভাবনা, আর সেই ঐতিহ্যকে আঁকড়ে ধরে তুমি এখন এই সৃজনশীলতার সাথে বেঁচে আছো এবং কাজ করে যাচ্ছ, পাগলের মতো কাজ করছো। নানা রকম ভাবনা, তোমার সাথে নানা সময় আমার আড্ডায় নানা রকম প্ল্যানিং হয়, আমাদের নানা রকম প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করি। তো এই যে এখানে কি তুমি মনে করো যে তোমার এটা একটা এই ট্র্যাডিশনাল একটা ব্যাপার পাওয়াটা, এটা তোমার কাছে একটা প্রাথমিক একটা প্লাস পয়েন্ট হয়েছে? হ্যাঁ, এই ব্যাপারে বলি যে মানে ঘরটা শুরু হয় 1947-এ। তো আমি থার্ড জেনারেশন, আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি বিজনেস। তো মানে ছোটোবেলা থেকেই মানে আমার বাবা কাকা স্বামীতে বহু বিশিষ্ট আর্টিস্ট, মানে সে অ্যাক্টর বলুন, মিউজিশিয়ান বলুন, সিঙ্গার বলুন, মানে সবাইকে দেখার একটা সুযোগ পেয়েছিলাম। এটা বলতে পারেন যে জানি হয়তো একটা যেন গিফট, একটা মানে ভগবানের তরফ থেকে একটা গিফট পেয়েছি। শুধু দেখা নয়, তাদের সান্নিধ্য, তাদের সাথে দুষ্টুমি করা, হ্যাঁ, তাদের সাথে গল্প করা, ছোট তুমি, হ্যাঁ আড্ডা মারা, হ্যাঁ, মানে ছোটবেলা থেকে এই সুযোগটা আমি পেয়েছি। তো বহু মানে সে পয়লা আমার কাকা ছিলেন, মানে এখন গত হয়েছেন কয়েক বছর হলো, মন্টু ঘোষ। উনি বিভিন্ন প্রোগ্রাম এখানে অর্গানাইজ করতেন। তো মানে সেই সুযোগে মানে হেমন্ত মুখোপাধ্যায় বলুন, সৌমিত্র কাকু বলুন, বা মানে সেই যুগে বা এই যুগের বহু মানে বিশিষ্ট অ্যাক্টর, তাদের সঙ্গীতে আসার সুযোগটা পেলাম। তো মানে এটা আমাকে অনেকভাবে হেল্প করে। মানে পরবর্তীকালে আমি বাইরে ছিলাম, ফ্রান্সে ছিলাম, এসে গত কয়েক বছরে আমি অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গেও আমি একটু ইনিশিয়েটিভ নিয়ে কিছু ভিন্ন ভিন্ন ধরনের প্রোগ্রাম করতে শুরু করলাম। যেমন ফরাসিদের সঙ্গে আমরা এমওইউ সাইন করে ফরাসি ফিল্ম দেখাচ্ছিলাম, খুব মানে সিলেক্টেড প্রাইজ অ্যাওয়ার্ড উইনিং ছবি। রোববার সকালে মর্নিং শোটা চালু করেছিলাম, যেটা বহু আগে বসুশ্রীতে হতো। মর্নিং শোটা চালু করেছিলাম, ভালো রেসপন্স পাচ্ছিলাম। এটা 2 বছর চলে। স্কুলের ছেলে মেয়েদের দেখানো হতো এবং ট্যাক্স ফ্রি ছিল, এবং এগুলো ফ্রি ছিল, মানে ইনভিটেশন ফ্রি ছিল।
বহু স্কুলের ছাত্রছাত্রীরা মানে স্কুল চিলড্রেনরা এখানে আসছিল, অ্যানিমেশন ফিল্মস দেখানো শুরু করেছিলাম, ফ্রেঞ্চ অ্যানিমেশন ফিল্মস দেখানো হচ্ছিল। তারপর জার্মানদের মানে ম্যাক্স মুলার ভবনের সঙ্গে গত 3 বছর আমরা একটা ফেস্টিভ্যালও করি, যেটা 4 দিন ধরে চলে। আর্ট হাউস ফিল্ম ফেস্টিভ্যাল করা হলো, হিউম্যান রাইটস কনফারেন্স করা হলো, ক্লাইমেট চেঞ্জ, আজকে যে পরিবার দূষণ নিয়ে আমরা তো কথা বলছি, ফরাসি গভর্নমেন্টের সঙ্গে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। আচ্ছা, এই সৌরভ, দেখো একেবারে একেবারে জন্ম থেকেই চলচ্চিত্রের পরিবেশ, ট্র্যাডিশনাল হল, সেখানে সেইবারে তুমি, এবং সেখানে এই চলচ্চিত্রের একটা বৃহৎ পরিসর আছে, একটা বৃহৎ ক্ষেত্র আছে, বৃহৎ একটা জায়গা রয়েছে। তারপরে যখন এই আস্তে আস্তে আমরা আস্তে আস্তে আমাদের পারিপার্শ্বিকতা বদলে গেল, মানুষের হল কালচার থেকে মানুষকে সরে গেলেন, মানুষ মাল্টিপ্লেক্সে দেখা শুরু করলেন, ইত্যাদি ইত্যাদি। তৎসত্ত্বেও তুমি বা বলা যেতে পারে তোমরাও এই কালচারটাকে ধরে রাখছো, ঠিক। এবং এটা ধরে রাখার জন্য তো বেশ, আমার ধারণা হ্যাঁ, এটা যতটা কষ্ট স্বীকারও তো করতে হচ্ছে। ঠিক ঠিক। এটা আমাদের বলতে কোনো দ্বিধা নেই। এই সময় যখন চারপাশে মাল্টিপ্লেক্স মানে বিভিন্ন রকমের কালচার, অনলাইন কন্টেন্ট সমস্ত কিছু চলছে, তখন আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, আমি এবং আমি থার্ড জেনারেশন থেকে, মানে থার্ড জেনারেশন থেকে সিনিয়র, আর অন্যান্য আমার সেকেন্ড জেনারেশন যে কাকা কাকিমা রয়েছেন, মানে আমরা ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছি যে এই আমাদের হেরিটেজটাকে ধরে রাখার। কারণ এটা তো একটা পীঠস্থান ছিল, বিভিন্ন মানে মিউজিশিয়ান বলুন, অ্যাক্টর বলুন, তাদের সবার কাছে এটা একটা পীঠস্থান ছিল। তো সেই জন্য আমরা এটাকে চেষ্টা করছি যথাসাধ্যভাবে এটাকে ধরে রাখার। এইরকম টাফ কম্পিটিশন, যেখানে আজকালকার জেনারেশন যে আপনারা দেখবেন, তারা একটু গ্ল্যামার চায়, তারা মাল্টিপ্লেক্স কালচারটাকে পছন্দ করে, তাদের কাছে আমরা এই আওয়াজটা পৌঁছে দিতে চাই যে সিঙ্গল স্ক্রিন থিয়েটারের যে চার্ম, এই যে পুরনো ভিন্টেজ রেট্রো যে ব্যাপারটা আছে, এই জিনিসটাকে আমরা ধরে রেখে, আমাদের ট্র্যাডিশনটাকে সঙ্গে রেখে, ঐতিহ্যটাকে রেখে আমরা এখনও লড়াই করে যাচ্ছি। মানে এইটা আমি তোমার সাথে একটু শেয়ারও করছি সৌরভ। দেখো, এই পুরনো প্রেক্ষাগৃহে কতগুলো না একটা অদ্ভুত গন্ধ আছে, গন্ধের মধ্যে সেটা হলো এই হাফ টাইমের বেলটা বাজলো, ঠিক তারপরেই পপকর্নওয়ালা দুম করে, সে কিন্তু জানে কোন সিটে কতটুকু কি আছে না আছে, প্যাস্ট্রি আলাদা ঢুকে পড়ে, যেটা মাল্টিপ্লেক্সে হয়ই না, প্রশ্নই নেই। এবং সিটে বসে প্রেমিক প্রেমিকা তারা বা স্বামী স্ত্রী, বয়স্ক স্বামী স্ত্রীরা, তারাও দেখছেন, তারা একটু ভেজিটেবল চপ খাবেন, একটু পুরোনো দিনের একটু সেই বাঙালি কালচারের সিঙ্গারা খাবেন, এবং সেই বিক্রেতা তিনি সেখানে দিয়ে যাচ্ছেন, তাকে উঠতেও হচ্ছে না, সে আবার ঠিক টাইমে আবার পয়সাটুকু নিয়ে যাচ্ছে, এবং সে কিন্তু জানে ওইটুকু ডিউরেশনের ইন্টারভেল। এবং তারপরে হল থেকে বেরিয়ে মাঝে স্মোকিং এরিয়াতে তো হু হু করে সিগারেটটা খেয়ে নিতে হবে, কারণ 3-4 মিনিটের বেশি, 5 মিনিটের বেশি থাকবেই না। এই পরিবেশ, এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু এখন আমরা এই সোকল মাল্টিপ্লেক্স বলো, যেটাই বলো, সেখানে কিন্তু নেই। সেখানে যেন মনে হয় একটা অনেকটা টাফ ব্যাপার। হ্যাঁ, হাতলে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জায়গা আছে, গ্লাস রাখার জায়গা আছে, কিন্তু এরকমও পুরোনো দিনের ছবির, চলচ্চিত্রে, প্রেক্ষাগৃহের ক্ষেত্রে একেবারে কলেজ পালানো ছেলেপুলেরা 90 কাউন্টারটা কোথায়? এই ব্যাপারে বলি, আপনি আমাদের এখানে আসলে, মানে আমাদের এখানে যারা আসে তারা জানে যে বসুস্থিতির সময়টা যেন দাঁড়িয়ে গেছে। মানে এই যে জিনিসটা লোকেরা খুঁজে বেড়ায়, আজকাল যে ভিন্টেজ রেট্রো ব্যাপারে লোকের একটা দুর্বলতা হয়েছে, আমাদের এখানে সেটা কিন্তু মানে সে ইনবর্ন রয়েছে। আমাদের এখানে আসলে মনে হবে যে সময়টা সেই 70-এর দশকেই দাঁড়িয়ে গেছে, সে পুরোনো ফ্লেভারটা এখনও লোকেরা পাবে। এখন আমাদের ইন্টারভেলের সময় ওই বেলটা বাজে, যেটা স্কুলের মতন সিনেমা হলে যে বেলটা বাজতো ক্রিম করে, সে বেলের আওয়াজটা কিন্তু দেখো, আরেকটা কথা সৌরভ বলি, প্রিয় দর্শক আপনাদেরও বলি, খুব স্বাভাবিকভাবে সৌরভও খুব নস্টালজিয়াতে, আমাদেরও শৈশব এই সমস্ত নস্টালজিয়া রয়েছে। কিন্তু দেখো, আমরা কখনোই কোনোভাবে কাউকে ছোটও করছি না, বা বর্তমান প্রজন্মের সাথে সাথে, বর্তমান সময়ের সাথে সাথে তো এগোতে হবে, সমকালকে ধরতে হবে। সেই বড় ইন্টারভেলের বেল বাজানোর সাথে সাথে কিন্তু সিসি ক্যামেরাও বসেছে। হ্যাঁ, এক অদ্ভুত অবস্থা। ঠিক।
এটার কারণ হচ্ছে মানে আমাদের এখানে দুটোই পাবেন, পুরনো যেমন নস্টালজিয়াটাও পাবেন, সময়টা দাঁড়িয়ে গেছে, পুরনো আর্কিটেকচার, পুরনো ফ্লেভার, সেই বেল বাজানো, দর্শকদের উন্মাদনা, দর্শকরা ফার্স্ট ডে ফার্স্ট শোতে এসে স্টেজে উঠে চিৎকার করা, মালা পরানো, দুধ ছেটানো, পয়সা ছড়ানো, সেটা আমাদের এখানে এখনো হয়। যখন বড় বড় রিলিজ হয় ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য ওই দর্শকরা, ফ্যান ক্লাবরা আসে, এসে করে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেমন পুরনো ট্র্যাডিশনটা ধরে রেখেছি, মানে পুরনো যে 35mm প্রজেক্টর, সেটা কিন্তু সবাইকে আমি জানাতে চাই, আমাদের পুরনো 35mm আর্ট ল্যাম্প প্রজেক্টর, সেই 3টে প্রজেক্টরই একদম রানিং কন্ডিশনে আছে। ওতে 35mm দিলে এখনও আমরা ছবি রিল চালিয়ে লোককে দেখাতে পারি। এবং একটা কথা বলে রাখি, এই প্রজেক্টরের মাধ্যমেই সৌমিত্র কাকুর প্রথম ছবি দেখানো হয়েছিল, অপুর সংসার। এবং পথের পাঁচালী, সেই প্রজেক্টর রয়েছে, সেই প্রজেক্ট পথের পাঁচালী যাতে দেখানো হয়েছিল, সেই পথের পাঁচালীও এই প্রজেক্টরের মাধ্যমেই দেখানো হয়েছিল। এইখানে আলাদা করে প্রিমিয়ার শো করে, স্পেশাল স্ক্রিনিং করে পথের পাঁচালী রিলিজ হয়েছিল 1955 এই 65-তে এই প্রজেক্টরগুলোর মাধ্যমে, যেগুলো এখনও রানিং কন্ডিশনে আছে। আমরা এই প্রজেক্টর যেমন ধরে রেখেছি আর্ট ল্যাম্প প্রজেক্টর, তার সঙ্গে সঙ্গে আমরা ধরে রেখেছি আমাদের নতুন যে 2K প্রজেক্টর, সেটাও রয়েছে, সেটাও বসিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই পুরনোকে ধরে রাখার একটা যে বাসনা, হ্যাঁ, আসলে এই বাসনাটা কিন্তু খুব সাংঘাতিক। যে কোনো মানুষের ঐতিহ্যকে ধরে রাখার যদি বাসনা থাকে, তাহলে তাকে দুটোভাবে সহ অবস্থান করতে হয়। একটা বর্তমান আধুনিকতা, অর্থাৎ যেটা আমি আগে বললাম, যে এখনও এই বসুস্থ সিনেমা হলে সেই পুরনো বেল আছে, সেই বেল বাজিয়ে ইন্টারভেল হয়। আবার এই বসুস্থ সিনেমা হলে চতুর্দিকে একেবারে সিসি ক্যামেরা লাগানো আছে, যেটা তো আর যাই হোক 10 বছর আগে ছিল না, কিন্তু এখন সেটা করতে হচ্ছে। কিন্তু আরও একটা ঐতিহ্য আমি এই সৌরভের সাথে গল্প করতে করতে আমাকে চোখে পড়েছে। তো সেই চোখে পড়া ব্যাপারটা সৌরভের কাছে ওটা খুব স্বাভাবিক, কিন্তু আমার চোখে পড়েছে, যেটা আমি আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই। আর তো আপনারা একটু অবাক হবে সেটা শেয়ার করার জন্য। শেয়ার করবো, তবে তার আগে এটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম। আমি বিরতির আগে বলেছিলাম যে এই যেখানে বসে আমরা কথা বলছি, যেভাবে আড্ডা মারছি সৌরভের সাথে, এখানে আমাদের প্রচুর আড্ডা হয়েছে, কথা হয়, গল্প হয়। তো অনেক রকম চতুর্দিকে তো ঐতিহ্যের নিদর্শন ছড়িয়ে থাকে, তখন খুঁজে খুঁজে দেখি, গল্প করি, দেখা হয়। আমার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন না, সৌরভের যে ডেস্ক ক্যালেন্ডার, সেটা কিন্তু পুরোটাই বাংলা। এটা একটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা একটা আশ্চর্য নিদর্শন। কিছু আশ্চর্য নিদর্শন তো সবসময় বলে বোঝানো যায় না, ঐতিহ্যকে ধরে রাখার ব্যাপারটা। ডেস্ক ক্যালেন্ডার খুব স্বাভাবিকভাবে আমরা ইংরেজিতে দেখতে অভ্যস্ত, কিন্তু ডেস্ক ক্যালেন্ডারটা সৌরভের নিজের ঘরে কিন্তু একেবারে বাংলা ক্যালেন্ডার আছে, এবং সেই বাংলা তার তারিখ রয়েছে। এটা কেন বললাম, উদ্দেশ্য হচ্ছে একটাই, দেখো তুমিও বাঙালি, আমিও বাঙালি, খুব স্বাভাবিকভাবে একটু আন্তঃশ্লাঘা তো থাকবেই, সেটা কথা নয়। কিন্তু ধরো এই যখন বিদেশিরা যখন আসছেন, এই ধরো বিভিন্ন দেশের মানুষজনেরা যখন আসছেন, তাদেরকে নিয়ে যখন তোমার কাজ চলছে, তুমি তোমার ভাবনা নিয়ে কাজ করছো, তখন তারা অবাক বিস্ময়ে দেখছেন না যে এই বাঙালি ঐতিহ্য, এই বাঙালি রেল, বাঙালি রেলের ছবি, সত্যজিৎ রায়, এই যে একটা অবস্থান, এইটাকে তুমি একেবারে গোপনে গোপনে খুব এনজয় করো না? ভীষণভাবে। ইনফ্যাক্ট আমার খুব ভালো লাগলো আপনি প্রশ্নটা করলেন। বসুচ্ছি একটা মেল্টিং পট, মানে এখানে যখন ইন্টারন্যাশনাল ছবি দেখাচ্ছিলাম বা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দেখাচ্ছিলাম, বা মনে করুন জার্মানদের সঙ্গে পড়াশোনা হচ্ছিল, যখন ওনারা আসতেন, ডিপ্লোম্যাটসরা আসতেন, বিভিন্ন দূতাবাস থেকে লোকেরা আসতেন, তো এটা একটা মেল্টিং পট, এবং সবাই এসে, এবং ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করতেন। আমার তো নিজে খুবই ভালো লাগতো যে আমি আমার মাতৃভাষাকে তুলে ধরতে পেরেছি, এখানে বাংলা ভাষার কথা হচ্ছে, বাংলা ছবি এখানে হয়েছে। আমার আরও ভালো লাগতো যে ওনারাও আমাদের এই যে কালচারটা আমরা ধরে রেখেছি, ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করতেন। মানে ফরাসি হয়ে ফরাসিরা বলতেন, ওনারা যেমন ওনাদের ভাষাটা ধরে রেখেছেন, ফরাসি ভাষা, ওরা যত ইংলিশ জানেন কিন্তু অতটা ইংলিশ হয়তো বলেন না,
ওনাদের খুব ভালো লাগতো যে আমরা এখানে আমাদের নিজস্বতাটাকে ধরে রেখেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা ওপেন টু অল কালচার, সব রকম ইন্টারন্যাশনাল করছি, কিন্তু তবুও তো বাংলার প্রতি আমাদের দুর্বলতা তো থাকবেই, সেই জায়গাটা ধরে রেখেছি। ও এটা ওনারা আরো ইনফ্যাক্ট অ্যাপ্রিসিয়েট করতেন। আচ্ছা দেখো, এখনো প্রায় পুরনোদের সমাজবাবু চলে গেলেন, পুরনোদের মানুষজন একেবারে আস্তে উনি আস্তে তো রেগুলার, আপনি তো জানেন উনি রেগুলার আসতেন একদম পুরো এই যে অবস্ট্রিয়মান তারা হচ্ছেন, কালের নিয়মে সময়ের নিয়মে তারা যাবেন বটেই, কিন্তু ধরো এই প্রজন্মে যে সমস্ত মানুষজনেরা যারা আছেন, যারা সৃজনশীলতার সাথে যুক্ত আছেন, তারাও তো আসেন, তারাও বসেসের সামনে দাঁড়িয়ে একটা ভাঁড়ে চা খাচ্ছে, মানে একটু যাই বসেসের ওখানে চা খেয়ে আসি, যাই একটু বসেসে দেখে একটু সিনেমা দেখে আসি, এইটাকে কিরকম মনে হয় যখন হয়তো তুমি দূর থেকে দেখছো বা ভাবছো, তখন বেশ একটা নিজের কাছে নিজেকে চমক লাগে না? ভীষণ। ইনফ্যাক্ট আমার খুব গায়ে কাঁটা দেয় যখন মনে করুন এই জেনারেশন বা আগের জেনারেশনের লোকজনদের দেখি যারা এসে মানে বসুশ্রীতে যাবো, বসুশ্রীতে প্রোগ্রাম বা বসুশ্রীর সামনে চলে যায়, যখন এই কথাগুলো বলে, বসুশ্রীকে একটা ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করে, আমার এটা দেখতে ভীষণ মানে শিহরণ হয়, গায়ে কাঁটা দেয় যে এনারা জানেন বসুশ্রীর ঐতিহ্য, বসুশ্রীর পাস, বসুশ্রী গ্লোরিয়াস যে হিস্ট্রি, গোল্ডেন এরা, স্বর্ণযুগ, সেটা ওনারা দেখেছেন, জানেন। আমার সেটা ভীষণ গায়ে কাটা দেয়। মাঝে মাঝে এটাও খারাপ লাগে যে এখনকার যে 17-18 বছর বয়সী যে ছেলে মেয়েরা তারা বলে যে ওই একটা সিনেমা হল আছে তার পাশের ক্যাফেতে যদি যাবো, এটা আসলে তাদেরও দোষ নয়, মানে তারা না, এটা তো দেখো যে কোনো ঐতিহ্যকে ধরে রাখার এবং তার ভাবনাকে স্বীকৃতি দেওয়ার জন্য সেটা তো একটা বলতেই হয়। মানে ভবনীপুরে আসছে, ভবনীপুরে এসে সিওরির কচুরি খাবো, বসুশ্রীর সিনেমা দেখবো, হাজরা মোড়ে একটু আড্ডা মারবো, এই ব্যাপারগুলো না আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। এটা একটা অদ্ভুত কেমিস্ট্রি। এটা মানে না বলাটাই বোধ হয় একটা অপরাধের জায়গাতে পড়ছে। এই যে কলেজ বাঙ্ক করে যে সিনেমা দেখার মজা, আমি প্রমোট করছি না কলেজ বাঙ্ক করা, কিন্তু এটা মজার ব্যাপার, এটা একটা দুষ্টুমি বলতে পারেন। মানে কলেজ বাঙ্ক করে যে ক্রাউডরা আসতো, এটা কিন্তু এখনো আসে। এই হয়তো কলেজে গিয়ে ক্লাসটা না গিয়ে টুক করে একটা সিনেমা দেখলো বন্ধু বান্ধবের সঙ্গে, তা এই যে একটু কেউ হয়তো লুকিয়ে চলে এলো তার বান্ধবীকে নিয়ে, বন্ধুকে নিয়ে, তো এই জিনিসটা এখনো কিন্তু হয়। উত্তম কুমার তো এসেছিলেন, কিন্তু রেগুলার উনি আসতেন, এবং উত্তম কুমারের সাথে মন্টুর একটা অন্যরকম একটা ছিল পুরো। তো সেই সময় তোমার কিছু অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমি তো ছোট, তুমি? হ্যাঁ, আমি খুব ছোট। আমি ওনাকে দেখেছি, ওনার এত দারুণ পার্সোনালিটি, যখন আসতেন না, মানে আমাদের স্টাফের যে পুরোনো একজন স্টাফ আছে সেও দেখেছি আমরা, শুনি বাবা কাকা, আমি তখন আসতাম, মানে দেখতাম উনি একটা সাদা প্যান্ট, একটা লাল শার্ট পরে আসেন, ব্লু শার্ট পরে, একটা সিগারেট, মানে ওনার পার্সোনালিটি বা ধুতিটা সে কোঁচা দিয়ে হাতে ধরে, মানে উনি যখন ঢুকতেন, এখনো মনে আছে, পুরো মনে হতো যেন একটা আলোর সঙ্গে উনি আসছেন, মানে উনি আসার সঙ্গে সঙ্গে চারপাশটা যেন আলোকিত হয়ে যেত। মানে ওনার মধ্যে এমন একটা অরা ছিল, যেটা আমরা অরা বলি ইংরেজিতে, ওনার মধ্যে এমন একটা ব্যাপার ছিল না যে উনি যখন আসতেন চারপাশটা একদম আলোকিত হয়ে যেত। উনি যখন ঢুকতেন, আমার মনে আছে, মানে খুব ছোটো, আমি ওনাকে কয়েকবার দেখেছি, উনি যখন আসছেন পয়লা বৈশাখের ফাংশনে, সৌমিত্র কাকু আসছেন একসঙ্গে বসে, উনি আবার টুক করে প্রণাম করতে গেলেন, উনি প্রণামটা নিলেন না, আর এই যে সিগারেট খাওয়া বা তখন পান খাওয়া, মানে এই ব্যাপারটা একটা আলাদা ব্যাপার ছিল। তারপর ভানু বন্দ্যোপাধ্যায় আসতেন, উনি আমার বাবা বিকাশ রায়, হ্যাঁ, ওনারা অতটা মানে, কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় রেগুলার আসতেন, ছিল, অনিল চ্যাটার্জি আসতেন। তো ওই সময় এস ডি বর্মন, আর ডি বর্মন, পরের দিকে আর ডি বর্মনকে আমি দেখেছি, ওনাকে সম্বোধনা দেওয়া হয় মারা যাওয়ার আগে, মান্না দেখে এখানে সম্বোধনা দেওয়া। তা এই যে মানে ওনারা যখন আসতেন, মানে সত্যি একটা অভিনব জিনিস, মানে তখন আমি হয়তো অতটা উপলব্ধি করতাম, কিন্তু ওনাকে তো চিনতাম এবং ওনাকে দেখে সত্যি মানে গায়ে কাঁটা দিত। তার পরবর্তীকালে অনেক বাড়ির লোকজন তো যেরকম উত্তেজিত, উত্তমবাবু আসছে, সে তার সাথে যদি তুমি বাড়ির তুমি তখন ছোট, ঠিক। এবং একটা মজার ব্যাপার বলি, ওনারা যে আসতেন না, মানে আমার পরিবার থেকে আমার কাকা বা বাবা জাস্ট একটা ওনাদের ইনভিটেশন দিলে ওনারা ভালোবাসার টানে আসতেন, মানে এটাই হচ্ছে ব্যাপার, বাংলা সংস্কৃতির টানে, এই বসুশ্রীর টানে, বাংলা সংস্কৃতির টানে ওনারা আসতেন। ওনারা কখনো এসে মানে মনে করুন কিছু ডিম্যান্ড করতেন না, কোনো মনিটারি ব্যাপার ইনভলভ ছিল না, শুধু ভালোবাসা, বলে কিছু কোনো কিচ্ছু ছিল না। ওনারা শুধু ভালোবাসার টানে, বাংলা সংস্কৃতির টানে, বসুশ্রীর আড্ডা, বসুশ্রীর প্রোগ্রামের টানে ওনারা আসতেন। বসুশ্রীর আড্ডা এই শব্দটা কিন্তু সৌরের মুখ থেকে একদম আচমকাই বেরোলো, তার কারণ এইটা আসলে ও ছোটবেলা থেকে দেখেছে। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে বসুশ্রী কিন্তু শুধুমাত্র সিনেমা হল না। আপনারা ভাবুন, পয়লা বৈশাখ, হাজরা মোড়, মোটামুটি 14 বা 15ই এপ্রিল প্রতিটা বছর, অথচ আমরাও এতগুলো বয়সেও প্রত্যেকটা বছর সকালে দেখেছি সমস্ত বাংলা
যে সমস্ত শিল্পীরা, আর্টিস্টরা, তারা বসুশ্রী সামনের গেট দিয়ে ঢুকছেন না, পেছনের গেট দিয়ে ঢুকছেন। তার কারণ ভীষণ রকমভাবে মব হয়ে যাওয়ার একটা ভয়ঙ্কর সম্ভাবনা, এবং তারা পেছনের গেট দিয়ে ঢুকছেন। সারা সকাল জুড়ে বাংলা সংস্কৃতি এবং বাংলা নতুন বছরকে উদযাপন, যা একমাত্র এই দক্ষিণের সিনেমা হলে সকালটা ব্যবহার হতো। এবং কি না আসেনি এখানে, বোম্বে থেকে শুরু করে, বাংলা থেকে শুরু করে। তো এই যে জায়গাটা, আমাদের প্রত্যেক দিনের কালচার বদলে যাচ্ছে, আমরা প্রত্যেক দিনের সেক্টরগুলোকে হয়তো বদলে দিচ্ছি, সেটা যুগের সাথে মানতে বাধ্য হচ্ছি। তুমি যখন তোমার সাথে আড্ডাতে কথা হচ্ছে, তুমি হয়তো বললে যে অসুবিধা এটাকে এইভাবে করলে কীরকম হয়, বা আমি মনে হয় সৌরভ এটাকে এইভাবে না, ব্যাপারটাকে এইভাবে যদি হয় তাহলে ব্যাপারটা করলে কেমন হয়। এই যে একটা এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের সূত্র ধরে তোমার কি মনে হয় যে বাংলা ঐতিহ্যকে আরও অনেক বেশি নিগুড়ভাবে, আরও অনেক বেশি, অন্তত আর যাই হোক একটু আর্কাইভাল হিসাবে ব্যাপারটাকে রাখা উচিত? হ্যাঁ, এইভাবে একটা কথা বলি, পয়লা বৈশাখের প্রোগ্রাম ঘিরে যে উন্মাদনাটা বসুশ্রীতে হতো, এমনকি বাইরে মাইক লাগিয়ে দেওয়া, বাইরে মাইক লাগিয়ে টিকিট মানে আমাদের 1100 সিটের, হাজারের ভর্তি এবং বাইরে 400-500 লোক সিঁড়িতে ভর্তি, মানে অ্যাকচুয়ালি ক্যাপাসিটি ছিল 1000 মতো, কিন্তু হয়ে যেত লোক 1500-এরও বেশি। তো সিঁড়িতে যেখানে যে জায়গা পাচ্ছে বসে পড়ছে, এবং সেটা এমন অবস্থা যে বাইরে উল্টো দিকে মাইক লাগাতে হতো, মাইক লাগিয়ে লোককে শোনানো হতো, কারণ লোকেরা ঢুকতে পারছে না, এমন অবস্থা। এখনকার দিনে বহু মিনিস্টার হয়েছেন, IPS IAS অফিসার হয়েছেন, আমলা হয়েছেন, তারা বলেন, তার সঙ্গে দেখা হয় যে এই বসুশ্রী, তাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি, তারা তো আসলে আমরা খুব খুশি হই, কিন্তু তারা বলছেন যে তখনকার সময় আমরা বসে ঢুকতে পারতাম না, টিকিট পেতাম না, কার্ড পেতাম না, এত তার ক্রেজ। উল্টো দিকে ফুটপাথ দাঁড়িয়ে, বিশ্বাস করুন, এখনকার দিনে যারা ভীষণ উল্টো দিকে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে শুনতেন বসুশ্রী জলসা, জলসাটা। তা আমার কাকা মন্টু ঘোষ এটা ইনিশিয়েটিভ নিয়ে করাতেন, তো সেই উন্মাদনা। এবং শুধু তাই নয়, 8 বছর বসুশ্রী হাইয়েস্ট সেলিং হল ছিল, সব থেকে রেকর্ড। এবং তখন অমিতাভের সিনেমাগুলো যখন আসতো বা বাংলা ছবি যখন রিলিজ হতো, ভিড় ঘুরে গিয়ে, লাইনটা ঘুরে গিয়ে ওই দিকে চলে যেত, হাজরা মোড়ের দিকে। আমি যেটা শুরু করেছিলাম যে ওই বাঙালি ঐতিহ্য, বাঙালি সৃজনশীলতা, বাঙালির যে দর্শন, এই দর্শনকে ধরে রাখাটার ভেতরেও কিন্তু একটা নিজস্ব দর্শন আছে, একটা নিজস্ব ভাবনা আছে, যেটা সৌরভ সেই দর্শন, এই প্রজন্মের মানুষেরও সৌরভ কিন্তু সেই দর্শনটা করে যাচ্ছেন। একই সাথে বিদেশি চলচ্চিত্র প্রদর্শন, একই সাথে দেশ বিদেশের চলচ্চিত্র নিয়ে ভাবনা, গবেষণা, তার পাশাপাশি বাংলা, একেবারে বাংলাকে নিয়ে তার কাজ, একেবারে বাংলাকে নিয়ে এই যে বলা যেতে পারে একটা হেরিটেজ হল 1947-এর, এই হলকে মেনটেন করা। আমরা চতুর্দিকে এখানে দেখছি, আমার ধৃষ্টতা একেবারেই নেবেন না, আমি আপনাদের হাত জোর করে বলছি, সমস্ত হলগুলি কিন্তু শেষ পর্যন্ত বড় বড় মাল্টি স্টোরি বিল্ডিং হয়ে গেল। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়েও বসুশ্রী কিন্তু বসুশ্রীতেই আছে। পুরো আসলে শ্রী যেখানে মলিন হয় না, শ্রী যেখানে মলিন হতে দেওয়া যায় না, সেখানে সেটা বসুশ্রী হয়েই থাকে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন। পরবর্তী পর্যায়ে এই আজকের সাক্ষাৎকার ইউটিউবে আপলোডিং করা থাকছে, এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই অনুষ্ঠান সম্পর্কে বা বাঙালি ঐতিহ্যকে ধরে রাখা বা ভাবনা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট দেবেন। কথা দিলাম, পরবর্তী পর্বে সৌরভের সাথে আরও অন্যরকম গল্প এবং আড্ডা হবে। হ্যাঁ, অবশ্যই কিছু নতুন তথ্য, নতুন ভাবনা বা নতুন সংস্কৃতিকে হয়তো আবিষ্কার করার চেষ্টা করব। ঠিক যেরকম আজকের আড্ডায় সৌরভের অজান্তেই ওর ডান দিকে বাংলা টেবিল ক্যালেন্ডার দেখে ফেলেছিলাম বাঙালি ঐতিহ্য। সৌরভ, ঐতিহ্য থাকুক, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই হবে আমাদের সবাই মিলে। তাতে হয়তো কষ্ট, যন্ত্রণা থাকবে, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব না করে, নিক্তিতে হিসেব না করে, যদি আমরা এই ঐতিহ্যকে একটু আরও শেকড় বাকড় বাড়িয়ে দিতে পারি, তাহলে মনে হয় খুব একটা বেশি মন্দ না। নিশ্চিত। অনেক ধন্যবাদ দর্শকটা, খুব ভালো লাগলো কথা বলে। এবং প্রিয় দর্শক, পরবর্তী পর্যায়ে অপেক্ষা থাকবে। দেখুন, বাঙালি ঐতিহ্যর তো শেষ নেই, বাঙালি প্রেক্ষাগৃহ তারও শেষ নেই। তো আজকে এই সময়ে দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে আমরা আমাদের বাঙালি সংস্কৃতিকে যদি ধরে রাখতে পারি, তার জন্য আমরা প্রচণ্ড প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু বসুশ্রী বলেই বলছি না, আমাদের যে ইতিহাস, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, সেটা আমার মনে হয় সবারই এগিয়ে আসা উচিত, সবারই সেটাকে ধরে রাখা উচিত। এবং যাতে আমরা মানে আজকে বসুশ্রীর কথা হোক বা অন্যান্য সিঙ্গল স্ক্রিন থিয়েটার হোক বা থিয়েটার বলুন বা আমাদের গান বলুন, সঙ্গীত বলুন, যাতে আমরা এগুলোকে কনজার্ভ করে রেখে, এগুলোকে সংরক্ষণ করে রেখে পরবর্তী প্রজন্মের কাছে এগুলোকে আরও তুলে ধরা যায়, তুলে ধরতে পারি।
তাদের কাছে নয়তো আমরা কি জবাব দেব। তো আজকে বসুশ্রী যেরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা সবাই প্রচেষ্টা করছি এই আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখার। সেরকম আমি আশা করব, এক্সপেক্ট করব যে সবাই আস্তে আস্তে এগিয়ে আসবেন। আমাদের বাঙালির যে ট্র্যাডিশন, সেই সঙ্গীতের মধ্যে দিয়ে বলুন, সিনেমার মধ্যে দিয়ে বলুন, প্রেক্ষাগৃহের মধ্যে দিয়ে বলুন, থিয়েটার হলগুলোর মধ্যে দিয়ে বলুন, সাংস্কৃতিক সম্মেলনের মধ্যে দিয়ে বলুন, সেগুলোকে যেন ধরে রাখতে পারি। আর এর মধ্যে থেকে ভালো জিনিসটা আমরা যেন পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে পারি।